বন্ধুরা, এক রাতের মধ্যে একটা দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হলো। তারপরে তার বিচার শুরু হলো। শুনতে কেমন লাগছে? এটা কোনো স্বপ্ন না ভাই, এটা 2026 সালের রিয়ালিটি। চেক দ্য রিয়ালিটি। আর সবচেয়ে মজার ব্যাপার, রাশিয়ায় এই দেখে জ্বলে পুড়ে শেষ। এই যে ঘটনাটা ঘটছে, এটা দেখা পুতিন মামু যে জ্বলান জ্বলছে। কেন জ্বলছে এটা আমি ভিডিওর মাঝামাঝি বলবো, সঙ্গে থাকুন। কি কারণ আছে রে ভাই? তারা ঠিক এই কাজটাই করতে চেয়েছিল ইউক্রেনে, কে? রাশিয়া, কিন্তু ব্যর্থ হয়েছে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে ট্রাম্পের এক সাহসী অভিযান পুতিনের 4 বছরের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আর কেন রাশিয়ার যুদ্ধপন্থী চ্যানেলগুলো নিজেদের সামরিক বাহিনীকেই প্রশ্ন তুলছে। চলুন তাহলে শুরু করি ভেনেজুয়েলা অভিযান। ট্রাম্প যা করলেন, পুতিন যা পারলেন না। মধ্যরাতে আমেরিকান বাহিনী ঢুকে পড়ে কারাকাসে। অভিযানের অংশ নিয়েছিল 200 জন ডেল্টা ফোর্স, দুর্ধর্ষ মার্কিন ডেল্টা ফোর্স। পরদিন সকালে নিকোলাস মাদুরা, যিনি গত 2 দশক ধরে আমেরিকার চোখের বালি ছিলেন, তিনি হাত করা পরে বসে আছেন নিউ ইয়র্কে বিচারের অপেক্ষায়। কিন্তু গতকাল তার বিচার, প্রথম ট্রায়ালটা হয়ে গিয়েছে, শুনানি হয়েছে। সেখানে সে নিজেকে নিরপরাধ দাবি করেছে, জামিন হয়নি, তিনি এখন জেলেই থাকবেন। পুরো অপারেশন সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এখন এটা এতটা চমকপ্রদ, সেটা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। 2022 সালে ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে ঢুকেছিলেন, মানে তার বাহিনীকে ঢুকানো হয়েছিল। তার প্ল্যানও কিন্তু এইরকমই ছিল, জেলেনস্কিকে তুলে নিয়ে আসবে। ক্যারেক্টার চেঞ্জ, মাদুরার জায়গায় জেলেনস্কি কিয়েভে ঢুকবে, জেলেনস্কিকে সরাবে, নতুন সরকার বসাবে, সব মিলে 1 সপ্তাহের কাজ। এই ধরনের প্ল্যানটা কে করেছিল? পুতিন করেছিল। কিন্তু বাস্তবে কি হলো বন্ধুরা? 3 বছর শেষ হয়ে এবছর 4 বছর হয়ে গেছে, যুদ্ধ এখনো চলছে, লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে, অর্থনীতি ধসে গেছে, আর ট্রাম্প এক রাতেই কাজ শেষ। ট্রাম্প কাকু জিন্দাবাদ, তাই না? এখন মজার ব্যাপার হলো রাশিয়ার প্রতিক্রিয়া কি দেখাচ্ছে, জেনে আসা যাক। প্রকাশ্যে অবশ্যই তারা সবার মতো ক্ষোভ প্রকাশ করেছে। কূটনীতিক ভাষা, যত ধরনের ভাষা প্রয়োগ করা যায় সে ভাষায়, এটা নিন্দনীয়, এটা ঠিক আছে, আন্তর্জাতিক ল ভাইঙ্গাচুরা, ট্রাম্প এটা কি করলো, বিভিন্ন ধরনের মন্তব্য তারা বিবৃতি দিচ্ছে। বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বিপজ্জনক নজির, আরও কত কি। কিন্তু পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্ন গল্প, আমরা যেটা বলি বিহাইন্ড দ্য সিন। রাশিয়ার সামরিক বাহিনীর কাছাকাছি একটা টেলিগ্রাম চ্যানেলে দভা মারোয়া সরাসরি লিখেছে, অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সম্ভবত রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ঠিক এভাবে হওয়ার কথা ছিল, দ্রুত, নাটকীয় ও নির্ধারক। মানে কি খোঁচাটা দিল! আরে ভাই, এটা তো নিজেদের সামরিক বাহিনীকে কটাক্ষ করা, ঠিক না? রাশিয়ার একজন প্রযুক্তি উদ্যোক্তা ওলগা উস্কোভা তো আরও খোলাখুলি বলেছেন, তিনি রাশিয়ার হয়ে লজ্জা অনুভব করছেন। বলছেন, একদিনে ট্রাম্প যা করলেন আমরা 4 বছরেও তা পারিনি। এমনকি রাশিয়ার প্রোপাগান্ডা মেশিন, যা পশ্চিমারা যাতে বলে RT এর প্রধান মার্গারিটা সিমোনিও স্বীকার করেছেন, মস্কোর ঈর্ষান্বিত হওয়ার কারণ আছে। এটা কল্পনা করুন, আপনি 3 বছর পার হয়ে 4 বছর ধরে একটা কাজ করতে পারছেন না, আর আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার বন্ধু এসে এক রাতে সেটা করে দেখালো। কেমন লাগবে আপনার? নিশ্চয়ই ইউ ফিল জেলাস, ইউ ফিল ব্যর্থতা। এখন প্রশ্ন হলো, পুতিন কেন মাদুরাকে বাঁচাতে এগোলেন না? শোনা তো দরকার, কি বলেন বন্ধুরা? চলুন তাহলে শুনে আসি। দেখুন, মাদুরো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু। 2 দশক ধরে ভেনেজুয়েলায় ছিল আমেরিকান বিরোধী জোটের একটা গুরুত্বপূর্ণ অংশ। রাশিয়া, চীন, কিউবা, ইরান সবাই মিলে ওয়াশিংটনের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু এখানে বাস্তবতা হলো, পুতিনের হাত পা সব কিন্তু এখন বাধা। কেন বাধা? নাম্বার 1, ভৌগোলিক দূরত্ব। ভেনেজুয়েলা রাশিয়া থেকে হাজার হাজার মাইল দূরে, সেখানে সামরিক সহায়তা পাঠানো প্রায় অসম্ভব। নাম্বার 2, এবং এটাই নাম্বার 2টাই মূলত মূল পয়েন্ট, ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সব শক্তি, সব সম্পদ, সব ফোকাস সব আটকে আছে কোথায়?
ইউক্রেনে। এই মুহূর্তে পুতিনের জন্য ইউক্রেনে একমাত্র অগ্রাধিকার, মানে প্রথম ইস্যু। আর সবচেয়ে বড় কথা, পুতিন এখন ট্রাম্পের সাথে একটা ডিল করতে চাইছেন ইউক্রেন নিয়ে। ঠিক এই সময় ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পকে খোঁচাখুচি করা বা বিরক্ত করা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারত বা পারে পুতিনের জন্য। রাশিয়ার পররাষ্ট্রনীতি বিশ্লেষক ফিওদর লুকিনোভ খুব সুন্দর বলেছেন। কি সুন্দর বলেছেন একটু শুনে আসি। পুতিন ও ট্রাম্প এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে মনোযোগী, আর সেটা হচ্ছে ইউক্রেন। কারাকাসের জন্য সেই খেলা ঝুঁকিতে ফেলা বোকামি হবে। বুদ্ধিমান পুতিন এই কথাটা বুঝেছেন। তাই মাদুরো, দুঃখিত ভাই, তুমি এই খেলায় বলির পাঠা হয়ে গেল, আমার কিচ্ছু করার ছিল না। পুতিন হয়তো মনে মনে এই কথাই বলেছেন। এখন কথা হলো, ভেনেজুয়েলা হারিয়ে রাশিয়া আসলে কি কি ক্ষতি হলো, কি কি রিস্কের মধ্যে পড়লো, এগুলো তো জানা দরকার, তাই না বন্ধুরা? প্রথমত যদি আমরা ধরি অস্ত্র, গত দশকে রাশিয়া ভেনেজুয়েলা বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। এর মধ্যে আছে উন্নত S-300VM, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, প্যান্টাসিড, বুক M2 সিস্টেম। এখন আমেরিকানপন্থী সরকার এলে কি হবে জানেন? মার্কিন সামরিক বিশেষজ্ঞরা এই সব অস্ত্রের প্রতিটা নাট বল্টু একদম খুলা দেখা, তখন কি হইব? রাশিয়ার সামরিক প্রযুক্তির সব গোপনীয়তা ফাঁস হয়ে যাব। এই একটা রিক্সে কিন্তু পুতিন মামা এখন ভয় পাইতেছে। দেখা যাক এর মধ্যে কি করে, কোনো অস্ত্র সরিয়ে আনা যায় কিনা। এরপরে দ্বিতীয়ত টাকা, মানি ইজ এ ফ্যাক্টর। রাশিয়া ভেনেজুয়েলাকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে, সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা এখন প্রায় 0। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তেল। ভেনেজুয়েলার কাছে পৃথিবীর সবচেয়ে বড় তেল মজুদগুলোর একটা, তারা সৌদি আরবকেও ছাড়িয়ে গেছে। 3.3 মিলিয়ন ব্যারেল তাদের কাছে মজুদ আছে, কিন্তু উঠাতে পারে না, তাদের ইকুইপমেন্ট নাই। আমেরিকা যদি সেখানে প্রবেশ করে একদম স্বাধীনভাবে, তাহলে বৈশ্বিক তেলের বাজারে বিশাল পরিবর্তন আসবে, যেটা আর কন্ট্রোলে থাকবে না। রুশ ধনকুবের ওলেগ ডেরিপাস্কা সরাসরি বলেছেন, আমেরিকার লক্ষ্য হবে তেলের দাম ব্যারেল প্রতি $50 নিচে নামিয়ে আনা। আর রাশিয়ার অর্থনীতি আমরা সবাই জানি, তাদের পুরোটাই হচ্ছে তেল গ্যাসের উপর নির্ভর। তেলের দাম যদি কমে যায়, তাহলে স্বাভাবিকভাবে পুতিনের যুদ্ধের যে তহবিলটা, সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এটাই হবে আসল খেলা। একে একে পুতিনের বন্ধুদের বিপদ হচ্ছে। আসলেই তো, জেনে আসে চলুন। গত 1 বছর আপনি হিসাব করে দেখুন কি হয়েছে। সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছে, রাশিয়ার দশকের বিনিয়োগ ধুলায় মিশে গেছে, ইরান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, মধ্যপ্রাচ্যের একটি দেশের হামলায় তাদের মাথা উঁচু করার ক্ষমতা কমে আসছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু ইরান ভিতরে ভিতরে এগিয়ে যাচ্ছে। আর এখন ভেনেজুয়েলা চলে গেল, ফিনিশ। একে একে সব বন্ধু হারিয়ে ফেলছে রাশিয়া, আর পুতিন শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন। কারণ ইউক্রেনে এত গভীরভাবে জড়িয়ে পড়েছে যে অন্য কোথাও সাহায্য করার মতো সামর্থ্য, ইচ্ছা থাকলেও আপাতত সামর্থ্য নেই রাশিয়ার। এটাকে বলে ওভার এক্সটেনশন, নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করা। আর ইতিহাসে এর পরিণতি সবসময় খারাপ হয়েছে। দেখা যাক, অন্য অন্য রাষ্ট্রনায়কের সাথে তো পুতিনের ডিফারেন্স অনেক। এই জায়গা থেকে পুতিন কিভাবে তার দেশকে টেনে তুলে আবার সোভিয়েত ইউনিয়নের পথে নিয়ে যায়, সময়টা বলে দিবে। কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন, সবকিছু থেকে শেখার আছে, আর যারা শিখে তারাই হচ্ছে লিজেন্ড। রাশিয়ার কিছু মানুষ এই পুরো ঘটনায় একটা ভিন্ন বার্তা দেখছে। ওই যে বললাম, তাদের যুক্তি হলো, ট্রাম্প যা করলেন তাতে প্রমাণ হয়ে গেল যে আন্তর্জাতিক আইন বলে আসলে কিচ্ছু নাই। যা শক্তি আছে সে যা খুশি তাই করতে পারে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি এখন একজন কট্টরপন্থী নেতা, পুতিনের স্পোকম্যান মানে মুখপাত্র তাকে বলা হয়, তিনি প্রায় উল্লাসে সুরে লিখেছেন, তিনি তো খুশি আছেন কেন বলছি শুনুন। ট্রাম্প নিজেদের স্বার্থ এগিয়ে নিতে কঠোর ও নিষ্ঠুর, মাদুরোকে সরানোর সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই, সবই তেলের খেলা, শক্তিশালীর আইন সাধারণ ন্যায়ের চেয়েও শক্তিশালী। দেখুন, এটা আসলে রাশিয়া যে বিশ্ব ব্যবস্থা চায় সেটার পক্ষে কিন্তু একটা যুক্তি হয়ে গেল। কিভাবে? একটা পৃথিবী যেখানে জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এসব কিছুর মূল্য নাই, যেখানে শুধু শক্তি হচ্ছে আসল কথা। আর ট্রাম্প অজান্তেই হয়তো সেই দিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। কাকে? এই পুরো পরিমণ্ডলকে, পৃথিবীকে। সে বাটমে চাপ দিলেন, শক্তি আমার, সব কিছু আমার। এখন দেখা দেখি ট্রাম্প কাকু দেখা দেখি এখন
কে পুতিন মামু একই কাজ করতেছে এবং করবো, বলবো যে কাকু তুমি তো করলা, এখন আমি মামু হয়ে যদি আমি না করি তাহলে বাণিজ্য তো আমার থাকবো না। নতুন বিশ্ব ব্যবস্থা। এখন বড় প্রশ্ন হলো এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম। নাম্বার 1, শক্তি প্রদর্শনের গুরুত্ব। পুতিন 4 বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে, লাখ লাখ সৈন্য মারা যাচ্ছে, আর ট্রাম্প এক রাতেই কাজ শেষ, খাল্লাস। বার্তা পরিষ্কার, সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তহীনতার অভাব অনেক বড় সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। নাম্বার 2, বন্ধুত্বের সীমাবদ্ধতা। রাশিয়া দশকের পর দশক ভেনেজুয়েলা বিনিয়োগ করেছে, কিন্তু যখন আসল সময় এলো কিচ্ছু করতে পারলো না, কারণ নিজের সমস্যাতেই ডুব দিয়ে আছে সে গত 4 বছর ধরে। নাম্বার 3, আন্তর্জাতিক আইনের দুর্বলতা। আমরা যতই বলে না কেন নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থায় হেন তেন, শেষমেশ দেখা যাচ্ছে যার শক্তি বেশি সে যা খুশি তাই করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই ধরনের অভিযান সফল হওয়ায় ভবিষ্যতে আরও দেশ এটা করার সাহস পাবে। তখন বলবে অমুকে তো করছে আমি কেন করুম না, অমুকে তো করছে আমি আবার করুম। এই ঘটনাগুলো ঘটবে। আজকে ভেনেজুয়েলা, কাল হয়তো অন্য কোনো দেশ। প্রশ্ন হলো কোথায় থামবে এই খেলা। তো বন্ধুরা, এই ছিল পুরো ঘটনার বিশ্লেষণ। একদিকে ট্রাম্পের সাফল্য, যা দেখিয়ে দিল কিভাবে সামরিক অভিযান চালাতে হয়, অন্যদিকে পুতিনের কিছুটা ব্যর্থতা ও অসাধ্য। মিত্র হারাচ্ছেন, বন্ধু হারাচ্ছেন, কিন্তু কিছু করতে পারছেন না। আর মাঝখানে আন্তর্জাতিক আইন ও নিয়ম কানুনের শেষকৃত্য, মানে জানাজা হয়ে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই অভিযান কি সঠিক ছিল নাকি এটা একটা বিপজ্জনক নজির তৈরি করলো? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি দিলাম, মানে প্রতিশ্রুতি থাকলো, আমি আপনাদেরকে বলছি কাল একই সময়ে আবার ফিরবো, কিন্তু থাকবে নতুন টপিক, আরও গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। তাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, নাহলে কিন্তু ট্রাঙ্ককে উঠাই নিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে।